18 বছর বয়সে আমি আমার 8 বছরের চাচাতো বোনের সাথে নোংরামি করার কারণে আমার বাবা মা আমাকে রাগ করে বিদেশ পাঠিয়ে দেয়। পড়ালেখার জন্য বাইরে গেলেও ওখানেই সেটেল হয়ে যাই, তাতে সারা জীবনের জন্য দেশে আসলে ছোট বোন লিজাকে বিয়ে করতে পারি। আমি বিদেশে থাকাকালীনও লিজা কোথায় কি করে আমি সব কিছুরই খবর রাখি। আজ দুপুরে হঠাৎ খবর পেলাম আমার পরিবার আর লিজার পরিবার অন্য একটা ছেলের সাথে লিজার বিয়ে ঠিক করেছে। আজকেই নাকি লিজাকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে নাকি এঙ্গেজমেন্ট করে রাখবে। এই কথাটা শুনে তো আমি পুরোটাই অবাক হয়ে গেলাম। আসলে এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমার বয়স যখন 10 বছর তখন লিজার জন্ম হয়, আমার বয়স যখন 18 বছর তখন ওর 8 বছর। ও বেশি কিছুই বুঝতো না। আমি ছোটবেলা থেকে ওকে পছন্দ করতাম। ও বেশিরভাগই আমার কাছে আসতো শুধু চকলেট নেওয়ার জন্য। আমি চকলেট দেওয়ার অজুহাতে আমার বোন লিজাকে একটা কিস করি, আর এটার সবাই জানাজানি হওয়ার পর আমার বাবা মামাকে বিদেশ পাঠিয়ে দেয়। আমি দুপুর 2টার ফ্লাইটে দেশে রওনা দেই। আজ প্রায় 12 বছর পর আমি দেশে যাচ্ছি। এতদিনে লিজা অনেক বড় হয়ে গেছে। এখন লিজার 20 বছর বয়স। ছোটবেলা দেখতে লিজা খুব সুন্দর ছিল, কিন্তু এখন যে কেমন তা আমি জানি না। আমি যে দেশে ফিরে এসেছি তা আমার আব্বু আম্মু জানে না, এবং আমি যে আমেরিকাতে সেটেল সেটাও আমার আব্বু আম্মু জানে না। আমেরিকাতে আমার নিজস্ব অফিস রয়েছে, সেখানে প্রায় 2 লক্ষ মানুষ সে অফিসে জব করে। দেশে আসার পর আমার পার্সোনাল গাড়ি আমাকে ড্রপ করতে নিতে আসলো। বাসায় যেতে যেতে প্রায় 5টা বাজবে। গাড়িতে কিছুক্ষণ আসার পরই একটা মেয়ের সাথে গাড়িটা ধাক্কা লাগে। মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা নীল কালারের একটা শাড়ি পরা ছিল, অর্ধ কেশ মাথায়, দেখতে ভীষণ সুন্দরী ছিল মেয়েটা। আমি ড্রাইভারকে বলে দিলাম যে মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে, আমি একা একা বাসে পৌঁছে যেতে পারবো। তারপরে আমি গাড়ি থেকে নেমে গেলাম। আমাকে দেখে তো আমার বাবা মা পুরোটাই অবাক। তারা কখনো ভাবতে পারেনি যে এই সময় আমি চলে আসবো। অথচ অন্যদিকে ডাইনিং টেবিলে লিজাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে তারা বসে আছে। আমি চিৎকার করে বলে উঠলাম, এসব কি শুরু করেছো তোমরা? তোমরা নাকি লিজার বিয়ে ঠিক করেছো? তোমরা কি জানো না যে আমি লিজাকে পছন্দ করি? তোমরা কি করে ওর বিয়ে ঠিক করতে পারো? তোমরা ওকে ডাক দাও, আমি ওকে নিয়ে চলে যাব। আমার এই কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল, এবং পাত্রপক্ষের মানুষগুলো বলতেছে, কি ব্যাপার, আপনারা কি আমাকে এখানে অপমানের জন্য এনেছেন? হঠাৎ করে আমার চাচি চিৎকার করে বলে উঠলো, লিজা তো নেই, লিজা পালিয়ে গেছে। আমি তো পুরাই অবাক, লিজা কার সাথে পালিয়ে গেল? আমার বাবা খেপে এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তোর কি যোগ্যতা আছে লিজাকে বিয়ে করার? আমি তো থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছে না যে লিজা ঘর থেকে পালিয়ে গেছে, লিজা নেই বাসাতে। এদিকে পাত্রপক্ষ একে অপরের দিকে শুধু তাকাচ্ছে। তারা এটাই ফিল করছে যে তারা অনেকটা অপমানজনিত এবং লজ্জিত। আমি চিৎকার দিয়ে বললাম, লিজা কই? লিজা কার সাথে পালিয়ে গেছে? তোমরা কি এ বিষয়ে কিছুই জানো না? তখন আমার বাবা অনেকটা রাগান্বিত হয়ে আমাকে বলল, তুই কি সর্বনাশ করতে দেশে এসেছিস? লিজারকে বিয়ে করার তোর কি ক্ষমতা আছে? তখন ওই মুহূর্তে আমার বাবাকে একটু শান্ত স্বরে আমি বললাম, বাবা তুমি তো জানো না আমেরিকাতে আমার কি আছে। আমার নিজস্ব একটা অফিস আছে, সেখানে লাখ লাখ মানুষ জব করে আমার আন্ডারে। আমি আজ অনেক কিছু করেই দেশে এসেছি, অনেক কষ্ট করেছি, অনেক অপেক্ষা করেছি শুধু লিজার জন্য। সবাই যেন স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য তারা বিশ্বাস করতে পারতেছে না যে আমি এত কিছু করে দেশে ফিরে এসেছি। এদিকে বাবার রাগ একটু কমছে না। অন্যদিকে চাচি শান্ত কান্দর স্বরে বলল যে লিজার দুপুর থেকে বাসায় নেই, শুধু একটা চিরকুট লিখে গেছে। চিঠি? কোথায় চিঠি? এই কথাটা শুনে চাচির হাত থেকে ভাঁজ করা একটা কাগজ নিয়েই পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, ভাইয়া আমি কিছুতে অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তোমরা আমাকে খুঁজতে এসো না, আমি আমার মতো ভালো থাকবো। এই কথাগুলো শুনে আমার যেন ভিতরটা একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। আমি ফিস ফিস করে বলে উঠলাম, লিজা, লিজা তুই কোথায় গেলি? এদিকে পাত্রপক্ষ উঠে চলে যেতে চাইলো। তারা বলল, আপনার আগে নিজের মেয়েকে সামলান, তারপরে অন্যর সাথে বিয়ে দিতে চাইবেন। আমি তখন ভাবলাম হয়তো এখন আমারই কিছু করতে হবে। তারপরে মনে পড়লো দুপুরে যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো মেয়েটা, নীল কালার শাড়ি পরা ছিল, হয়তো ওইটাই লিজা হতে পারে। আমি তাড়াহুড়ো করে ড্রাইভারকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, ওই যে মেয়েটা কোথায়? তখন ড্রাইভার বলল, মেয়েটার মাথায় অনেক বড় চোট লেগেছে, এখন সে ডাক্তার কেবিনে ওকে শুয়ে রেখেছে, আর ডাক্তারের কেবিনে এখন ওর নাম রেকর্ড করছে। আমি আর কোনো কথা শুনলাম না, ভাবলাম, গাড়ি ডাকলাম, এখন আমি ওখানে যাব। মা আমার কাছে এসে বলল, বাবা তুই এখন কোথায় যাবি? আমি শুধু একটা কথাই বললাম, আমি আমি লিজাকে নিয়ে আসবো মা। সবাই হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, নীল কালার শাড়ি পরা ওইটাই কি আমার লিজা? গাড়ি চলছে ভয়ঙ্কর গতিতে, বাইরে অন্ধকার নেমে আছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, আমার বুকের ভিতর আগুন জ্বলছে। গাড়ির দিকে তাকিয়ে শুধু বলছিলাম, তাড়াতাড়ি করো, আর দেরি করা যাবে না। আমার মাথার মধ্যে শুধু একটা ছবি ভাসছিল, নীল কালার শাড়ি পরা ওই মেয়েটা। ওইটাই কি আমার লিজা? তাহলে এত বছর পর কি ওর সাথে আমার এইভাবে দেখা হলো? এই করতে করতে আমার গাড়িটা এসে থামলো হসপিটালের সামনে। আমি কোনো কিছু না ভেবে একদম ভিতরে চলে গেলাম।
বুক ধক ধক করছে, গলা শুকিয়ে আসছে। দৌড়ে গিয়ে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম বিকালবেলা যে রোড অ্যাক্সিডেন্টে একটা মেয়ে এসেছে নীল কালার শাড়ি পরা, ও এখন কোথায়? তখন সে একটা ফাইল ঘেটে বলল 204 নম্বর রুমে। আমি আস্তে আস্তে সেখানে হাঁটতে লাগলাম। আমার কেন যেন মনে হচ্ছে যেন আমার বর্তমান অতীত সব এক হয়ে যাচ্ছে। বুকটা এতটা ধকধক করছে, স্পন্দন হৃদস্পন্দন এমনটা ধকধক করছে যেন আমার মনে হচ্ছে যেন বাইরের সবাই শুনতে পাচ্ছে। 204 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস নিলাম, হাত আমার কাঁপছে। তারপর দরজাটা ঠেকিয়ে তারপর ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি একটা মেয়ে শুয়ে আছে, নীল কালার একটা শাড়ি পরা, লম্বা কেশ বালিশের উপরে ছড়িয়ে আছে। আমার বুকের ভিতরটা কেমন যেন ভূমিকম্প হতে শুরু করলো। এ তো লিজা, এটাই তো লিজা। আর আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলাম। এত কষ্ট, এত অপেক্ষা, এত প্রহরের ফল কি এভাবে কি আমাকে দেখতে হবে? তারপর আমি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে লিজার সামনে গেলাম। লিজাও চোখ খুললো। আমাদের দুজনের চোখে চোখ রাখার পর যেন একেবারে পৃথিবী স্তব্ধ, বাতাস সবকিছু থেমে গেল। লিজার মুখে কিছুটা হাসি ফুটলো, কিন্তু চোখের কোণে অশ্রু ঝরে পড়লো। আমি তাড়াতাড়ি করে তার পাশে গিয়ে বসলাম। তারপর ফিসফিস করে বললাম, লিজা তুই কোথায় পালাতে চাইলি? কোথায় যেতে চেয়েছিলি তুই? যাও কেঁপে উঠলো, আসতে বলল, ভাইয়া আমি কাউকেই বিয়ে করতে চাই না। লিজা তখন বলল, আমি নিজের মতো করে বাঁচতে চাই, আমি তোকে কষ্ট দিতে চাইনি ভাইয়া। তারপর আমি ভাবলাম, কষ্ট? কিসের কষ্ট? আমি আমেরিকাতে নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছি, এত কষ্ট করেছি, এতগুলো লোক খাটাচ্ছি, নিজে প্রফিট করছি এবং নিজের পায়ে দাঁড়িয়েছি, এত কিছু করেছি শুধু তোকে পাওয়ার জন্য। এই কথাগুলো শুনে লিজার চোখ নামিয়ে নিল এবং ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে তখন বলল, পরিবার, মান সম্মান। আমার পরিবার তো এই সম্পর্ক আমাদের কিছুতেই মেনে নেবে না। আমি কারো জীবন নষ্ট করতে চাই না। আমি বললাম, মান সম্মান ওটা আমি ফিরিয়ে দেব, সবকিছু আমি ম্যানেজ করব, আমি লড়াই করব, তুই শুধু বল তুই আমার সাথে চলবি? এই কথা লিজা কোনো সাড়া দিল না। ও নিজের দিকে নিচের দিকে তাকিয়ে শুধু কাঁদতে লাগলো আর বালিশ ভিজিয়ে ফেললো। আর ভিতরে ভয়, দ্বিধা আর হাজারো প্রশ্ন। আমি ওর হাতটা শক্ত করে ধরছিলাম, মনে হচ্ছিল এই হাত আমি আর কোনোদিনও ছাড়বো না। ঠিক তখনই দরজা জোরে ধাক্কা দিল। আমার বাবা, চাচা আর আত্মীয় স্বজনরা সবাই ঢুকে পড়লো। আমার বাবার চোখে তখন আগুন জ্বলছে। সে চিৎকার করে বলল, তুই তুই এখানে? তুই কেন লিজার হাত ধরছিস? তুই ওর হাত ধরার কি কোনো যোগ্যতা রেখেছিস? হঠাৎ করে কেমন যেন কক্ষটা উত্তেজনায় ভরে উঠল। লিজার শ্বাস তখন কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি উঠে দাঁড়ালাম এবং বাবার চোখে চোখ রেখে বললাম, বাবা আমি লিজার জন্য যোগ্য। আমি সম্পূর্ণ নিজের পরিশ্রমে বিদেশে একটা বিজনেস দাঁড় করিয়েছি, লাখ লাখ মানুষ আমার আন্ডারে কাজ করে। এই সব কিছু করেছি শুধু লিজার জন্য। এরপর থেকে আর কি আমি লিজাকে চাই আর আমি লিজাকে বিয়ে করব। বাবা প্রচন্ড রেগে গেলেন। তোর মতো ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেবো? এটা কখনো হবে না, এই দিন আসবে না কখনো। আর তোর অপরাধ আমরা ভুলিনি। আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ ভুল, আমি ভুল করেছিলাম। আর এই ভুলের জন্যই আমি এত বছর নির্বাসনে ছিলাম। আর সে ভুলের জন্যই আজ আমি এত বড় কিছু হয়েছি। আর যদি আমি সেই দিনের অপরাধী হই, তাহলে আজকে আমার কর্ম দ্বারা আপনার গর্বিত হওয়া উচিত। আর আমি লিজাকে প্রমাণ করে দিব যে আমি ওর যোগ্য। সবাই চুপ। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো এবং লিজা ফিসফিস করে বলল, ভাইয়া তুমি আমার জন্য এত কিছু করেছো? আমি ওর হাতটা মুঠ করে ধরে বললাম, হ্যাঁ এই সব কিছুই তোর জন্য। আর লিজা নিচের দিক তাকিয়ে শুধু কান্না করছে। আর তখন আমি ভাবছি, এই লড়াইটা হবার কেবল শুরু।